সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, বাধার কারণে প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির 114 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। গেল রোববারে নির্বাচন কমিশনে গিয়ে এমনই অভিযোগ জানিয়ে এসেছে বিএনপি লিখিতভাবে। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছিলেন যে নির্বাচন কমিশন তার স্বাধীন সত্তা ভুলে সরকারের ইচ্ছা পালন করে যাচ্ছে। তবে নির্বাচন কমিশন সচিব অবশ্য তখন বলেছেন, সুনির্দিষ্টভাবে বিএনপির অভিযোগ না পেলে ইসির এইসব বিষয়ে কিছু করণীয় নেই। আর মনোনয়নপত্র জমার বাধা দেওয়ার অভিযোগ করে ইসিতে বিএনপির চিঠি, বিএনপি এই ঘটনার পরে বিএনপিকে একটি নালিশি দলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। সেটাও এই সপ্তাহে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে পরের ধাপে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে 31শে মার্চ, দ্বিতীয় ধাপে 672টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার সময় তারা এই ধরনের মন্তব্য করেছিলেন। প্রথম ধাপের ইউপি নির্বাচনে ইতিমধ্যে অর্ধশত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ের পথে। এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নেতারা বলেছেন যে স্থানীয় নির্বাচনে বিরোধী দল থাকতে হবে এমন কোনো নিয়ম নেই। তবে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা তৃণমূল থেকে 18 মার্চের মধ্যে কেন্দ্রে তালিকা পাঠানোর জন্য তারা দিক নির্দেশনা দিয়েছেন। তো আমরা এই ইউপি নির্বাচনটি উপজেলা নির্বাচনের পরে ইউপি নির্বাচনটি স্থানীয় সরকার শক্তিশালী করার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে, এই নির্বাচনটি কতটা কার্যকরভাবে হতে চলেছে সে বিষয় নিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচয় করিয়ে দিব। রয়েছেন জনাব বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। রয়েছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। জনাব বদিউল আলম মজুমদার, আপনারা এই স্থানীয় সরকারের এই নির্বাচনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, নানা রকম মতামত আপনার আছে। তো এখন পর্যন্ত যেই চিত্রটা আমরা দেখছি তাতে শতাধিক ইউপিতে প্রার্থী নাই, বিএনপি অবস্থা এরকম। এবং এটার জন্য আওয়ামী লীগ অবশ্য বলছে যে বিএনপি যে দলীয়ভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে, একটা দৈন্য দশা, এটারই প্রতিফলন ঘটছে যে তারা প্রার্থী দিতে পারছে না। সব মিলিয়ে নির্বাচনের যে চিত্রটি আপনি এই মুহূর্তে দেখছেন, 22শে মার্চ নির্বাচন প্রথম ধাপের, আপনার কি মনে হচ্ছে? আমরা যা দেখছি তাতে আমরা আশঙ্কিত হচ্ছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে নির্বাচন যেভাবে হওয়ার কথা এবং যেভাবে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কার্যকর করার ব্যাপারে ভূমিকা রাখতে পারত, সেইভাবে নির্বাচন হচ্ছে না। যে প্রথমত এই নির্বাচনের একটা বৈশিষ্ট্য হলো এই নির্বাচনটা দলীয় ভিত্তিতে চেয়ারম্যান পদের নির্বাচন হচ্ছে। তো এটার অনেকগুলো প্রভাব আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত নেতিবাচক প্রভাব। দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে, কিন্তু দলীয় কীভাবে মনোনয়ন দেওয়া হবে সেটা কিন্তু সুস্পষ্টভাবে নির্ধারিত না। সাধারণত এগুলো আইনে থাকে, যেমন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আরপিওতে এটা সুস্পষ্ট বিধান আছে, কিন্তু এখানে কোনো বিধান নাই, তাই কোনো সুস্পষ্ট সুশৃঙ্খল পদ্ধতি নেই। এবং যার ফলে অনেক বিশৃঙ্খলা ঘটছে, অনেক রকম অনাকাঙ্ক্ষিত জিনিস ঘটছে। একটা ঘটছে মনোনয়ন বাণিজ্য, ব্যাপক মনোনয়ন বাণিজ্য। যেহেতু বিশেষত ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া মানে প্রায় নির্বাচিত হয়ে যাওয়া, এটা ধরে নেওয়া হয় অনেক ক্ষেত্রেই, তাই ব্যাপকভাবে মনোনয়ন বাণিজ্য হচ্ছে। শুধু তাই নয়, আর যেহেতু একটা সুস্পষ্ট পদ্ধতি নাই, তৃণমূল থেকে অনেক জায়গার থেকে তারা সুপারিশ করছে, কিন্তু উপরে এসে এগুলো বদলিয়ে দেয়। মনোনয়ন বাণিজ্যের কথা বলছেন, কিন্তু আমি এখানে একটা তথ্য দেখছি বাণিজ্য কিভাবে হচ্ছে বুঝতে পারছি না। যে 38টি ইউনিয়নের চেয়ারম্যান পদে কোনো ক্ষমতাসীন দলের, এখন সর্বশেষ যে তথ্যটা আমার হাতে আছে, আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তো এখানে তাহলে বাণিজ্য হওয়ার কি সুযোগ আছে? না, এটা না, বাণিজ্য হলো যেমন কারা মনোনয়ন পাচ্ছে, যেখানে জায়গায় এই যে এরাও তো মনোনয়ন পেয়েছে, এবং মনোনয়ন পাওয়ার জন্য, এবং এখানে হয়তো বা বাণিজ্য বেশি হয়েছে, এখানে মনোনয়ন পাওয়া মানে নির্বাচিত হয়ে যাওয়া। এবং তো এই মনোনয়ন বাণিজ্য মানে মনোনয়নটা কিনে নেওয়া, যে যারা মনোনয়নকে আর কেউ থাকবে না, আর কেউ দলের থেকে আর থাকবে না, এরপরে আসে অন্য দলের থেকে থাকবে না, তখন হুমকি ধামকি, অনেক জায়গায় অভিযোগ উঠেছে যে মনোনয়নপত্র ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, মনোনয়নপত্র জমা দিতে পারে নাই, যার জন্য একক প্রার্থী হয়ে গিয়েছে। তো এখন এর ফলে, এবং অনেক জায়গায় মারামারি হচ্ছে, এর ফলে যেটা হচ্ছে, এই দলীয় ভিত্তিতে হওয়ার ফলে, যেটা আমাদের নির্বাচন থেকে 2007-08 থেকে 2013 শেষ পর্যন্ত পেশি শক্তির ব্যবহারটা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, পেশি শক্তির ব্যবহারটা আবার ফিরে আসছে।
তারপরে টাকার খেলা অতীতেও ছিল, কিন্তু এখন একবার তৃণমূল পর্যায় পর্যন্ত ব্যাপক হারে, মানে আমাদের এই প্রতিষ্ঠানটা, এই পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই আরও বেশি কলুষিত হলো, আরও বেশি কলুষিত হলো। এবং এর ফলে এই যে এতগুলো লোক দিন দিন বাড়ছে, 40-50 আরও বাড়বে, যে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হচ্ছে, এটা বিরল। আমার জীবদ্দশায় আমি শুনি নাই যে তৃণমূল পর্যায়ে দুই একটা হয়তো হইতে পারে, কিন্তু এইরকম বিরাট সংখ্যক বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে আসা, তো এটা এই যে, এবং এই অবস্থা চলতে থাকলে যেটা ভয়ানক ওই যে পরিণতি হতে পারে, যে পরের ঘুলুতে যেহেতু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না, যে অন্যায় করে পার পেয়ে গেলে অন্যায় আরও করার প্রবণতা বেড়ে যায়, এবং পরের দিকে বেসামাল পর্যায়ে পৌঁছতে পারে, পুরো আমাদের নির্বাচনী প্রক্রিয়াটাই ভেঙে পড়তে পারে। নির্বাচনী প্রক্রিয়া ভেঙে পড়া মানে কি? নির্বাচন মানে এটা শান্তিপূর্ণভাবে ক্ষমতার রদবদল, কিন্তু শান্তিপূর্ণভাবে যদি ক্ষমতার রদবদলের পথ রুদ্ধ হয়ে যায়, তাহলে কি হতে পারে চিন্তাই করে দেখতে পারেন, যেটার পরিণতি ভয়াবহ হতে পারে। ডক্টর বদিউল আলম মজুমদার এতক্ষণ যা বললেন তার মধ্যে বেশিরভাগ জুড়ে একটা হতাশা স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটি নির্বাচন সামনে রেখে, আমি যা বুঝতে পারলাম। কিন্তু পৌর নির্বাচন যে হয়ে গেল, সেখানেও যে দলীয় প্রতীকে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হলেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল, বিএনপিও সেই নির্বাচনে অংশ নিয়েছে, শেষ পর্যন্ত মাঠে ছিল। এই নির্বাচনেও তাদের নানা রকম অভিযোগ আছে, সেগুলো নিয়ে আমরা আলাপ করব, কিন্তু তারপরেও তারা মাঠে আছে, নির্বাচন করছে। তাহলে স্থানীয় সরকারের প্রতিষ্ঠান বা এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এটা দুর্বল হয়ে পড়ছে, বা এখানে আরও অনিয়ম বা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটা কি আপনার মনে হচ্ছে? ধন্যবাদ। দুর্বল সবলের চেয়ে বড় হচ্ছে যে একটি নির্বাচনটি কি, মানে ভোটাররা, মানে জনগণ তার স্বাধীনভাবে তার প্রতিনিধি বাছাই করবে, এবং নির্বাচন হচ্ছে তার একটি প্রক্রিয়া, এবং নির্বাচনে কতগুলো ধাপ, মনোনয়নপত্র জমা দেওয়া, এবং তার আগে হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার যে নির্বিঘ্ন পরিবেশ, অভয় পরিবেশ, সেটি থাকা, পরবর্তীকালে সুষ্ঠুভাবে প্রচার করা সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এবং জনগণ অর্থাৎ ভোটাররা যাতে ভোট প্রয়োগ করতে পারে। আমি দলীয় নির্দলীয় বিষয়টাকে বড় আনছি না, যদিও আমাদের এখানে স্থানীয় সরকার সংস্থাগুলো দলীয় প্রতীকে আগে নির্বাচন হতো না, যদিও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং তাদের জয় পরাজয় বা প্রতিদ্বন্দ্বিতাই আমরা লক্ষ্য করতাম। কিন্তু দলীয় প্রতীকে এই প্রথমবার হওয়ার ফলে, এবং এটি আওয়ামী লীগ যারা ক্ষমতাসীন তারা দাবি করছে যে এর মাধ্যমে তারা গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরই প্রধান কর্তব্য, প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল এই নির্বাচনে কোনো রকম অনিয়ম না হয়, কোনো রকম ত্রুটি না থাকে, কোনো রকম ভয়ভীতি প্রদর্শনের ঘটনা না হয়। সেটা কি আওয়ামী লীগের একজন নেতা বলছেন, সেটা তো সরকারের আওয়ামী লীগের দায়িত্ব একজন নয়, নেতা ইলেকশন কমিশন বলছেন যে তাদের জনপ্রিয়তা বেশি এবং বিরোধী দলের জনপ্রিয়তা নেই বলে প্রতিদ্বন্দ্বিতা, এটি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাওয়া যাচ্ছে না। এটি কিন্তু খুবই কি বলে অবিশ্বাস্য, হাস্যকর বক্তব্য, কারণ বাস্তবতার সাথে এর মিল নেই। বাংলাদেশের নির্বাচন মানেই একই দলের একাধিক, কেন 4-5 প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে থাকে। সেক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের বাইরে কোনো প্রার্থী পাওয়া যাবে না কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে, এটি একেবারেই অবিশ্বাস্য। দ্বিতীয় হচ্ছে যে এটি শুধু বিএনপি প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগের যারা মনোনয়ন পাননি অর্থাৎ বিদ্রোহী প্রার্থী, তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার বাধা দেওয়া হয়েছে, কোথাও কোথাও প্রার্থীকে আটকে রাখা হয়েছে, মনোনয়নপত্র ছিনতাই করা হয়েছে। এমনকি আওয়ামী লীগের ক্ষমতাসীন জোটের যে শরিক ওয়ার্কার্স পার্টি সহ আরও কয়েকটি দলের মনোনয়ন জমা দিতে যে সেই প্রার্থীরাও কিন্তু এই ধরনের বাধার সম্মুখীন হয়েছে। তো সুতরাং মানে জনপ্রিয়তা নেই প্রতিপক্ষের, এটি বলে কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ এখন যেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো তার সুবিধা মতো তাদের স্টেটমেন্টও তারা করতে পারে, যেটা হচ্ছে নির্বাচন কমিশন, এখানে নির্বাচন কমিশন অমার্জনীয় অপরাধ করেছে। একজন প্রার্থী যে মনোনয়নপত্র জমা দিতে যাবে সেই পরিবেশ যদি নিশ্চিত না করতে পারে, তাহলে ওই নির্বাচন কমিশন নির্বাচন করার নৈতিক অধিকার নেই। বলছে সুনির্দিষ্ট অভিযোগ কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয়েছে। এখন বলবে যে রিটার্নিং অফিসার যেখানে মনোনয়নপত্র জমা দেয় তার বাইরে কি ঘটেছে। একজন প্রার্থী বাড়ি থেকে মনোনয়নপত্র জমা নিয়ে আসবেন,
মনোনয়নপত্র পূরণ করে সেই আসার পথে যদি বাধা হয়, সেটাও নির্বাচন কমিশনের দায়, সেটাও নির্বাচন কমিশন এটা প্রতিরোধ করতে হবে। এবং প্রয়োজনে একজন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাখাওয়াত কিন্তু বলেছেন যে এরকম পরিস্থিতি হলে নির্বাচন কমিশন ইচ্ছে করলে নির্ধারিত সময়ের পরেও মনোনয়নপত্র গ্রহণ করতে পারে, অথবা আদালতের মাধ্যমে আদালতে প্রতিকার চাইবে, আদালত অথবা নির্বাচন স্থগিত করতে পারে। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত বা প্রার্থিতা বাতিলের বিধান নেই সম্ভবত। না, প্রার্থীরা বাতিলের নাই, কিন্তু স্থগিত করতে পারে, করতে পারে। এখন কথা হচ্ছে নির্বাচন কমিশনের এই নির্বিকারত্ব, এই দায়িত্ব অবহেলা, এটি খুবই অগ্রহণযোগ্য। এবং তারা যদিও গতকাল একজন নির্বাচন কমিশনার বলেছেন যে এইসব অভিযোগের প্রেক্ষিতে যে তারা এখন একাধিক জায়গায় যাতে মনোনয়নপত্র জমা দিতে পারেন প্রার্থীরা, সেই ব্যবস্থা করবেন। আমি মনে করি যে অবিলম্বে এটি করা উচিত। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখা উচিত। স্থানীয় প্রশাসন কিন্তু বাধ্য নির্বাচন কমিশনের আদেশ মানতে। কিন্তু নির্বাচন কমিশন যদি আদেশই না দেয়, এবং বিরোধী দল যে অভিযোগ করেছে যে সরকারের ইচ্ছা পূরণ করছে, সরকার যেভাবে চাচ্ছে এটি তো খুবই ভয়াবহ। আমরা এটা জাতীয় নির্বাচন না, ক্ষমতার রদবদল হবে না, ক্ষমতা পরিবর্তন হবে না, স্থানীয় জনগণ প্রতিনিধি বাছাই করবে, সেই সুযোগটিও যদি কেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু নির্বাচন অর্থহীন হবে। আচ্ছা, আমি একটু ডক্টর মজুমদার আপনাকে জিজ্ঞেস করতে চাই যে 738টা প্রথম পর্যায়ে হচ্ছে ইউনিয়ন পরিষদ, তার মধ্যে 71টি ইউনিয়নে সোফার মনোনয়নপত্র জমা পড়ে নাই, মানে বিএনপির একাধিক 71টি ইউনিয়ন, 114টা বোধ হয়, 100 আরো বেশি, 100টার বেশি বাতিল হওয়া সহ। বাতিল হওয়া 114টা বাতিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ যে তথ্যটা আছে। তারপরে এরপর আবার বাতিলও হয়েছে, তো সব কিছু মিলিয়ে আর কি। ফলে আর তাহলে একটা হিসাব তাহলে দেখা যাচ্ছে যে প্রতি প্রায় 7টা ইউনিয়নের মধ্যে একটাতেই বিএনপির বা ধানের শীষের কোনো প্রার্থী নেই। এটাকে যাদের রাজনৈতিক প্রতিপক্ষ দৈন্যদশা বলছে, আপনি কি এটাকে বিএনপির সাংগঠনিক ব্যর্থতা বলবেন, যে তারা যে দিতে পারছে না, বা নাকি ওই ইলেকশন কমিশনকে উনি দোষারোপ করছেন? আপনি প্রথমত এই তথ্যটা কিন্তু চূড়ান্ত তথ্য না, আরো বাড়বে, কারণ উইথড্রয়াল হবে, ওই যে প্রত্যাহার হবে, এবং এদের স্বেচ্ছায় করে না, ওই যে স্বেচ্ছায় হয় না, অতীতের অভিজ্ঞতাকে স্বেচ্ছায় বাধ্য করা হয়। ওকে, বিশেষত দলীয় লোকদেরকে বাধ্য করা হয়, দলীয় বিদ্রোহী প্রার্থীদেরকে এবং বিরোধী দলকে অনেক সময় সে বাধ্য করা হয়। এবং ওই যে ইয়ের সময় তো পৌর নির্বাচনের সময় আমরা দেখেছি। তারপরে এই যে যেটা, এবং যাদের প্রার্থীতা বাতিল হয়েছে কেউ হয়তো প্রার্থীতা ফেরত পেতে পারে, ওই যে তারা যে আপিল করেছে সেই প্রক্রিয়া, তবে সম্ভাবনা খুব কম, কিংবা আদালতে গিয়েও তারা পেতে পারে। কিন্তু যেটা ঘটেছে, যে অভিযোগ উঠেছে, যে তাদের অনেককেই হুমকি দেওয়া হয়েছে, তাদের অনেককেই এই যে মামলার ভয় দেখানো হয়েছে, তাদের অনেকে ছিনতাইপত্র, মনোনয়নপত্র ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে মনোনয়নপত্র যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছে, এবং এগুলো তো গণমাধ্যমে এসছে। তো এগুলো তো কেউ কল্পনা করে নাই, কল্পনা করে বের করে নাই, এগুলো তো গণমাধ্যমে এসছে, এগুলো ঘটেছে। এই নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো প্রতিকার করে নাই, এবং এটা বন্ধ করতে পারে নাই, এবং যারা অভিযোগ করেছে অভিযোগের কোনো বিহিত করে নাই তারা, বরং বলছে যে অভিযোগটা সুস্পষ্ট নয়, আরও বলছে যে অভিযোগ করতে হবে। এই অভিযোগের ব্যাপারে প্রথমত যে কোনো অনিয়ম ঘটলে অভিযোগ করতে হবে, এটা কোন আইনে আছে, কোথায় আছে? আমার জানানোর মতো কোথাও আইনে নাই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এর দায়িত্ব হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, আমার আপনার স্বার্থে, নাগরিকদের স্বার্থে। তাই নির্বাচন কমিশন, যারা নির্বাচন কমিশন আছে তারা দেখতে পারেন, তারা পড়তে পারেন, তারা শুনেন, তারা এই যে তারা জানার কথা কি ঘটছে, এবং তাদেরকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা ব্যবস্থা নিতে পারে। এমনকি তাদেরকে আমাদের সংবিধানের 158 অনুচ্ছেদের যেই কথা আছে, এটার আদালতের ব্যাখ্যা হলো তাদের প্রয়োজনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা প্রয়োজনে আইন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে, এরকম অগাধ ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। তো তারা যা ইচ্ছা তা করতে পারে, এবং আইনে যদিও তাদের প্রার্থীতা বাতিলের ক্ষমতা নাই, কিন্তু সুষ্ঠু নির্বাচনের খাতিরে তাদের ওই সাংবিধানিক বিধি কাজে লাগিয়ে তারা তাও করতে পারে।
এবং এ ব্যাপারে আদালতের সুস্পষ্ট রায় আছে। আমাদের বাংলাদেশের দুইজন বিখ্যাত ব্যক্তি নজরুল ইসলাম আর নূর হোসেন, সেই নারায়ণগঞ্জের বিখ্যাত, তারা বহুদিন থেকে মামলায় লড়েছে। আই থিঙ্ক একটা মামলা হলো নূর হোসেন বনাম নজরুল ইসলাম, তারা বহুদিন ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বহুদিন প্রতিদ্বন্দ্বিতা করে একে অপরের বিরুদ্ধে মামলা করেছে। তো একটা মামলায় জাস্টিস এবাদুল হক রায় দিয়েছেন যে নির্বাচনের সময়ে, এবং নির্বাচন তো ওই অনেক আগ থেকে শুরু হয়, নির্বাচন মানে নির্বাচনের দিন নয়, যদি অনিয়মের প্রশ্ন ওঠে এবং এর ব্যাপারে যদি অভিযোগ করা হয় কিংবা এটা যদি জানাজানি হয়, তাহলে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে সেটা তদন্ত করে দেখা, তদন্ত করে ব্যবস্থা নেওয়া ও প্রয়োজনে নির্বাচন বাতিল করা, সেই ক্ষমতা আছে। তো এই নির্বাচন কমিশন কোথায় থেকে এটা পায় যে তাদের কাছে অভিযোগ করতে হবে, এবং অভিযোগ করলেই তারা শুধু সুস্পষ্ট অভিযোগ করতে হবে, অভিযোগ করলেই তারা এটার বিহিত করবে। জনবলের অভাব আছে তো, জনবলের অভাব থাকলে সেটা তো কোনো অজুহাত হইতে পারে না, কোনো তারা একটা ব্যবস্থা নিয়ে ওনাদের নলেজে আসতে হবে, না হলে সব জায়গায় মধ্যে তো তারা কি টেলিভিশন দেখে না, তারা কি খবরের কাগজ পড়ে না, তারা কি শুনতে পায় না? জি, জনবলের অভাব আছে, সে কারণেই কিন্তু মানুষের মধ্যে একটা আশা জেগেছিল যে নির্বাচন কমিশন এবারে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটি ভেঙে ভেঙে করছে, বিভিন্ন পর্বে ভাগ করে করছে। তাতে একই দিনে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্ন, নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নটি থাকবে না। 738টি ইউনিয়ন পরিষদ দেখা অন্য এলাকা থেকে তারা বাড়তি দ্বিতীয় ধাপে 672টি বাড়তি ফোর্স সেখানে নিয়োগ করতে পারে, মোতায়েন করতে পারে, এই সুবিধাটা কিন্তু তাদের ছিল। কিন্তু মনোনয়নপত্র জমাই যদি না দিতে পারে তাহলে নির্বাচন হবে কি করে? এটা তো প্রাথমিক শর্ত যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যে মনোনয়নপত্র জমা দেবে, এবং জমা দেওয়ার পর যাচাই বাছাই করে যাদের মনোনয়নপত্রটি টিকবে, মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হবে, তারা তখন নির্বাচনী প্রক্রিয়াটা আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারবে। কিন্তু সূচনায় যদি গলদ হয়, যে কাজটি নির্বাচন কমিশন করতে পারেনি সেটা হলো সম্ভাব্য প্রার্থী বা প্রার্থী হতে আগ্রহীদের অভয় দিতে পারেনি, তাদের জন্য নিরাপত্তা দিতে পারেনি যে তারা রিটার্নিং অফিসারের কাছে যে মনোনয়নপত্রটি জমা দেবে। এটা হচ্ছে প্রাথমিক দায়িত্ব ছিল, সেটি পালনে ব্যর্থ হয়েছে। তবে এখনও আমরা আশা করতে চাই যে মাত্র 738টি ইউনিয়ন পরিষদ, হাজার হাজার ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় পর্যায়ে 600 ইউনিয়ন পরিষদ, এরপরে বিপুল সংখ্যক ইউনিয়ন পরিষদ কিন্তু বাকি আছে। তো এই প্রাথমিক 700টি এখানকার ভুলভ্রান্তি থেকে, এখানকার দুর্বলতা থেকে তারা শিক্ষা নিয়ে যদি ভবিষ্যতে নির্বাচনটি অর্থবহ করতে চায়, অর্থাৎ নির্বাচন করতে চায়, যদি প্রহসনে পরিণত করতে না চায়, তাহলে এই কাজগুলো করতে হবে। বদিউল আলম ভাই যে কাজগুলো বললেন, প্রথমত অভয় পরিবেশ তৈরি করতে হবে, প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে, এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এখন এখানে তো মাটি নাই, এবং একটা সুষ্ঠু আমাদের নির্বাচন মানে কি? নির্বাচন মানে তো শুধু একটা ওই যে কিছু লোক ভোট দিল, কিছু লোক ভোট দিল না, কিছু লোক দাঁড়াইলো, কিছু লোক দাঁড়াইতে পারল না। নির্বাচন মানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আন্তর্জাতিক আইনে যে ভাষা ব্যবহার করা হয় যে জেনুইন ইলেকশন, সঠিক নির্বাচন। সঠিক নির্বাচনে কয়েকটা শর্ত আছে। একটা হলো যারা ভোটার হইতে চায় তারা ভোটার হওয়ার যোগ্য ভোটার হতে পেরেছে, যারা প্রার্থী হইতে চায় প্রার্থী হইতে পেরেছে, যারা ভোট দিতে চায় ভোট দিতে পেরেছে। তারপরে নির্বাচনী প্রক্রিয়াটা স্বচ্ছ এবং ভোটারদের সামনে পর্যাপ্ত প্রার্থী ছিল, অপশন ছিল, বিকল্প ছিল। তো এটা একটা একটা করে ধরে যদি দেখেন, এই ভোটার তালিকা ত্রুটিপূর্ণ প্রথমত, কারণ নারীরা ওই আন্ডার এনরোল, নারীদের অনেক নারী বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। তারপরে এই যে অনেকে প্রার্থী হতে পারে নাই। তারপরে এরপরে ভোট দিতে পারবে কিনা, অতীতের অভিজ্ঞতা তো সেই ওই মানুষের মধ্যে সেই শঙ্কা আছে। ওই নির্বাচন, আপনি যে প্রত্যাশাগুলোর কথা বলছেন, এগুলো কি খুব ম্যাক্সিমাম প্রত্যাশা, নাকি এটাকে যদি একটু তালিকাটা কমিয়ে আনেন, সেই কমিয়ে আনা প্রত্যাশাটা কি ইলেকশন কমিশন পূরণ করতে পারছে? এটা কমিয়ে আনা বড় না, আপনি বলছেন যে ভোটার তালিকাটাও ফ্ললেস না, তো সেটা হয়তো ত্রুটি, কিন্তু সেটা হয়তো সেই ত্রুটি ওইটাকে আপনি ছাড় দিতে রাজি আছি আমরা। কিন্তু নির্বাচনে যারা প্রার্থী হতে চায়, তারপরে যারা ভোট দিতে চায়, এবং নির্বাচনী প্রক্রিয়াটা স্বচ্ছ এবং পর্যাপ্ত প্রার্থী কেন ইলেকশন কমিশন কারণ নির্বাচন কমিশনের ক্ষমতার অভাব, না হয় নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব।
এবং এই যে অতীতের অভিজ্ঞতা দেখেছি এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট দুর্ভাগ্যবশত। আমরা বিএনপির পক্ষেও না, আমরা আওয়ামী লীগের পক্ষেও না, আমরা গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্র মানে যে বিকল্প থাকতে হবে, যে একটা বিরোধী দল থাকতে হবে, এবং বিরোধী দল না থাকলে গণতন্ত্র হয় না। আর গণতন্ত্র যেখানে হয় না সেখানে কিন্তু স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এবং সেখানে ওই যে উগ্রবাদের ক্ষেত্র প্রস্তুত হয়। আর আরেকটা যেটা এখানে যেটা ঘটছে, যে আপনি যে এই নির্বাচনী প্রক্রিয়ায় যে উনি একটা কথা বলেছেন যে নির্বাচন কমিশন নাকি সিদ্ধান্ত নিয়েছে, আমিও অনলাইনে দেখেছি, যে এখন বিভিন্ন জায়গায় যেহেতু ওই যে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ করে দেবে। এটা ভালো, কিন্তু আগে করলো না কেন প্রথমত? আর দ্বিতীয়ত ভুল থেকে শিক্ষা নিতে পারে না, তাদেরকে এই দাবি আগে করা হয়েছে, নির্বাচন কমিশন নাকচ করে দিয়েছে, ওনাদের কাগজে হেডলাইন হয়েছে এটা নিয়ে। এবং এটাও টু লিটল টু লেট, কারণ আপনি ধরেন নির্বাচনের সময় তো তারা এখন হইতে পারে, ধরেন আপনি ডিসি অফিসে যে জমা দিতে পারবে, নির্বাচন কমিশনে জমা দিতে পারবে, ইয়েতে জমা দিতে পারবে, ওই যে রিটার্নিং অফিসারে। কিন্তু যারা বাধা দেবে তারা কিন্তু ডিসি অফিসেও যেতে পারে, তারা কিন্তু ওই যে ইয়েতেও যেতে পারে, ওই যে কি বলে ওই জেলা পর্যায়ে যেতে পারে, জেলা নির্বাচন অফিসারে যেতে পারে। তারা যদি বাধা দিতে চায় হয়তো একটু কষ্ট হবে, কিন্তু যেটা সমাধান সেটা হলো যে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ। এই দাবি আমরা বহুদিন থেকে করে আসছি, যেটা ওই যে টেন্ডার প্রক্রিয়া কিন্তু শেষের দিকে আমরা একটু কমেন্ট চাইবো। এই নির্বাচন কমিশনের অধীনে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিশেষ করে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে 2013 আগে, 2014 আগে। এর আগের নির্বাচন কমিশন এবং এই সরকারের আমলে দেখেন কিরকম বৈপরীত্য। যখন এই সরকার মানে 2009-এ যে যারা ক্ষমতাসীন ছিলেন তাদের অধীনেই ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। উপজেলা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন, 5000-এরও বেশি নির্বাচন হয়েছে, এবং সেগুলো ক্ষমতাসীন যে শীর্ষ ব্যক্তিরা কিন্তু এটা বলতেন যে 5,500 নির্বাচন অবাধ সুষ্ঠু করেছে, সুতরাং জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে করতে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা এটিই দেখতে চাই, জাতীয় নির্বাচন তো অনেক পরের বিষয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এরপরে বাকি পৌরসভা বা এরপর আবার উপজেলা নির্বাচন হবে। সব নির্বাচন স্থানীয় পর্যায়ে অন্তত তারা এটা প্রমাণ করুক যে নির্বাচনগুলো অবাধ সুষ্ঠু হয়েছে, প্রার্থীরা নির্বিঘ্নে তার প্রার্থিতা ঘোষণা করতে পারছে এবং ভোটাররা ভোট দিতে যেতে পারছে। কিন্তু সম্প্রতি পৌর নির্বাচনে যেসব ঘটনা ঘটেছে সেটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না মোটেই, এবং আমরা আশা করি যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার পুনরাবৃত্তি ঘটবে না। যে অঘটনগুলো ঘটেছে এর প্রতিকার চাই। যারা সত্যিকারভাবে এই মনোনয়নপত্র জমা দিতে বাধার সম্মুখীন হয়েছে তাদের মনোনয়নপত্র নতুন করে নেয়ার যদি আইনি প্রক্রিয়া থাকে, সেই আইনি প্রক্রিয়া সেটি নেওয়ার সুযোগ দেওয়া উচিত। নির্বাচন কমিশন সেটা পারে, তাহলেই কিন্তু মানুষের মধ্যে আস্থা জাগবে। আর শুধু টিভিতে কিন্তু এটা বলা হয় না বা পত্রিকায়। গত পরশু কিন্তু একজন মন্ত্রী জাতীয় সংসদে তিনিও হতাশা প্রকাশ করছেন, এবং তিনি বলেছেন যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে মানুষের মধ্যে হতাশা বাড়বে। তো আমরা আশা করি যে একটি গণতান্ত্রিক সরকার হতাশা বাড়াবে না, নির্বাচন কমিশন সেই হতাশা বাড়ানোর কাজে উৎসাহ যোগাবে না, ইন্ধন যোগাবে না। তাদের দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। একদম শেষ প্রশ্ন, আপনারা যদি খুব ছোট করে একটু বলেন, সেটা হচ্ছে যে বেসিক এই যে পৌর নির্বাচন হয়ে গেল, আবার ইউপি নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনও চলে আসলো, এবং এগুলো ধারাবাহিকভাবে হচ্ছে। নির্বাচন হওয়ার প্রক্রিয়াটা এটা চলমান আছে, এবং এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি দলীয় প্রতীক একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়েছে, নতুন জিনিস ইন্ট্রোডিউস করতে গেলে নানা রকম আলোচনা সমালোচনা থাকবেই, পক্ষ বিপক্ষ, তারপরেও রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে এই নির্বাচনগুলোতে। আপনাদের কি মনে হয় যে পৌর নির্বাচন বা এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে হতে চলেছে, এর মধ্য দিয়ে স্থানীয় সরকারগুলো শক্তিশালী হওয়ার পথে আরেক ধাপ আমরা এগিয়ে গেলাম? প্রথমত, যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য তাদের ক্ষমতা দিতে হবে, দায় দায়িত্ব দিতে হবে, সম্পদ দিতে হবে, তাদেরকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে, সেই ব্যাপারে কোনো রকম আগ্রহ নাই, কোনো রকম আলাপ আলোচনা নেই। আর দ্বিতীয়ত হলো, আপনি নির্বাচনী প্রক্রিয়াতে যদি আপনার আস্থাহীনতা সৃষ্টি হয়,
নির্বাচন হলো, কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় মানুষের রাস্তা হারিয়ে গেল, নির্বাচনটা একটা প্রহসনে পরিণত হলো, তাহলে এই নির্বাচন হয়েই বা কী লাভ, না হয়েই বা কী লাভ? বরং এই প্রক্রিয়ায় এই প্রতিষ্ঠানগুলো আরও কলুষিত হচ্ছে। যে এই যে লক্ষ কোটি টাকা ব্যয় করছে এই যে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে, এই যে পেশি শক্তির ব্যবহার হচ্ছে, এবং এর মাধ্যমে আরেকটা যেটা হতে পারে যে এই প্রতিষ্ঠানগুলো দলীয় আখড়ায় পরিণত হতে পারে। এখন ওই যে একটা প্রতীক নিয়ে নির্বাচিত হবে, ওই যারা নির্বাচিত হবে তাদের দলের লোক মনে করতে হবে আমাদের তো লোক, এবং সব সুযোগ সুবিধা সব সেবা আমাদের প্রাপ্য, অন্য কারো প্রাপ্য নয়। এবং এটা যদি হয় তাহলে কিন্তু এটা বিপর্যয় ডেকে আনবে। এই পুরো প্রতিষ্ঠান ভেঙে যাবে, আমাদের নির্বাচনী প্রক্রিয়া ভেঙে যাবে, গণতান্ত্রিক ব্যবস্থাটা বড় ধ্বংসের দিকে চলে যাবে। তো বদরুল ভাই যে বিপর্যয়ের কথা বলছেন, সেই বিপর্যয়ের যে চলে যাবে না, অনেক আগে থেকেই সেই বিপর্যয়ের মধ্যে আছে। এর আগে যখন স্থানীয় সরকারগুলো নির্দলীয়ভাবে নির্বাচন হয়েছে, তখনও কিন্তু নির্বাচিত হওয়ার পরেই তারা দলীয় হয়ে গেছে। মানে এটা খুব পার্থক্য দেখি না যে দলীয় এবং নির্দলীয়। প্রতীক আছে, কিন্তু প্রতীক আছে, কিন্তু প্রতীকটা তো তারপরে নির্বাচন হওয়ার পরে। যে বিষয়টা হচ্ছে যে স্থানীয় সরকার একটি সংস্থা, রাষ্ট্রযন্ত্রের একটি সংস্থা, এবং যেটা দাবি করা হয় যে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে, জনগণের অংশগ্রহণ থাকবে। সেই সংস্থাটিকে বা সেই প্রতিষ্ঠানটিকে যদি দলীয়করণ করা হয়, সেটা কোনো দলীয় মোড়ক দেওয়া হয়, নির্বাচনের পরের কথা বলছি, নির্বাচনের প্রক্রিয়ার কথা বলছি না, তাহলে কিন্তু এই স্থানীয় প্রতিষ্ঠানগুলো যতই আমরা ক্ষমতায়িত করতে চাই, সেটি কাজে আসবে না, এবং সেটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে। তাহলে দলীয় প্রতিষ্ঠান যদি পরিণত, তার নির্বাচন কেন? তারপরও মনে করি যে নির্বাচন না হওয়ার চেয়ে নির্বাচন হওয়ার, এবং সেই নির্বাচনের সব দলের অংশগ্রহণ, সেটি আরও ভালো। একটা আশা থাকে যে অন্তত মানুষ দেখতে পাবে যে নির্বাচনটি কেমন হয়েছে। তা আমরা এরপরও আশা করতে চাই যে সদ্য অনুষ্ঠিত যে পৌর নির্বাচনে যেসব অঘটন ঘটেছে তার পুনরাবৃত্তি হবে না। এটি যেহেতু তৃণমূলের একটি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ সারা দেশের প্রতিষ্ঠান, সেখানে মানুষ যদি তার প্রার্থী বাছাই না করতে পারে, তার প্রতিনিধি বাছাই না করতে পারে, তাহলে তো নির্বাচন অর্থহীন হবে। সরকার নির্বাচন কমিশন যেখানে প্রতিদ্বন্দ্বী নেই সেখানে কি করার আছে? সেখানে তো প্রার্থী বাছাই। ইলেকশন মানে কি? ইলেক্ট আপনার বিকল্পের মধ্যে একটা চয়েস প্রার্থী যদি না থাকে, আপনি যদি একক প্রার্থী হন, আপনার প্রার্থী হওয়ার সেই সুযোগ করে দিতে হবে। নির্বাচন কমিশনের সেই দায়িত্ব যে যারা প্রার্থী হতে চায় তারা প্রার্থী হতে পারে, যাতে কেউ বাধা দিতে না পারে, যে কেউ জোর জবরদস্তি করে তার মনোনয়নপত্র ছিনতাই করে না নিতে পারে, এবং সেই সুযোগ যেন থাকে, সেটা আপনারা দুজনে নির্বাচন কমিশনের ভূমিকা কি বড় করে দেখছেন এখানে? নিশ্চয়ই। এবং ওই যে এখানে প্রশাসনের নিরপেক্ষতাও গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয়, তাহলে কারোর থেকে নিরপেক্ষতা আশা করা যায়। ওকে, ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার, জনাব সোহরাব হাসান। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি অনলাইনেও আপনারা দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com। ভালো থাকবেন সবাই।